আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এইচএসসি এর জন্য স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম দিব, যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে 5-এ 5 পেতে পারবে। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসে তোমরা 5-এর মধ্যে 5ই পেতে পারবে। তো চলো শুরু করা যাক। রুল 1, কোনো কিছু ভাবাই যায় না অথবা চিন্তাই করা যায় না এরকম অর্থ প্রকাশ করতে লেট অ্যালোন হয়। যেমন এইখানে উদাহরণটি লক্ষ্য করো, হি ক্যান নট ওয়াক আ মাইল লেট অ্যালোন 10 মাইলস। লক্ষ্য করো, হি ক্যান নট ওয়াক আ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, তাইলে তার পক্ষে কি 10 মাইল হাঁটার কথা ভাবা যায়, চিন্তা করা যায়? একেবারেই অসম্ভব। তাহলে এখানে আমরা বসাবো লেট অ্যালোন। হি ক্যান নট ওয়াক আ মাইল লেট অ্যালোন 10 মাইলস। এবার দ্বিতীয় নিয়মটি লক্ষ্য করো, হ্যাভ টু অথবা হ্যাজ টু, এটার বাংলা অর্থ হচ্ছে তে হবে, মানে কোনো কাজ করতেই হবে, বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়। উদাহরণটি যদি লক্ষ্য করো তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবে। উদাহরণটি লক্ষ্য করো, হি ইজ এ পুর স্টুডেন্ট, সে একজন দুর্বল ছাত্র। হি স্টাডি হার্ড টু পাস ইন দ্য এক্সাম, তাকে পরীক্ষায় পাশ করার জন্য কঠোরভাবে পড়তেই হবে। এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এই জন্য আমরা হ্যাজ টু ব্যবহার করব, যে হি হ্যাজ টু স্টাডি হার্ড টু পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করতে তাকে পড়তেই হবে। এরপর 3 নম্বর নিয়মটি লক্ষ্য করো, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। অতীতে কোনো কাজ সাধারণভাবে হতো বোঝাতে বা কেউ কোনো কাজে অভ্যস্ত ছিল বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন উদাহরণটি লক্ষ্য করো, হি ইউজ টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলাতে অভ্যস্ত ছিল। তো এইখানে আমি নিয়মগুলো তোমাদেরকে এখন দিব, দেওয়ার পরে তোমাদের কিছু বোর্ড কোশ্চেন আছে। লক্ষ্য করো যে এই যে তোমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো আসে, এরকম কয়েকটা বোর্ড কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি লম্বা হতে পারে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে। তো 4 নম্বর নিয়মটি লক্ষ্য করো, উড ইউ মাইন্ড, তুমি কি মাইন্ড করবে, এমন অর্থে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে যে সাধারণত শূন্যস্থানের পর ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে। তুমি যদি অর্থ না বুঝতে পারো, তাতেও যখন দেখবে যে বাক্যের শুরুতে শূন্যস্থান আছে এবং তারপরে শূন্যস্থানের পরে আইনজি যুক্ত ভার্ব আছে, তাহলে বুঝতে পারবে এখানে উড ইউ মাইন্ড হতে পারে। তো উদাহরণটি লক্ষ্য করো, ইটস রেইনিং হ্যাভিলি আউটসাইড দ্য রুম, রুমের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে আমাদের এখানে আছে যে ক্লোজিং দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করলে তুমি কি মাইন্ড করবে, এরকম অর্থে আমরা কি করব, এখানে উড ইউ মাইন্ড ব্যবহার করে দিব। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। তো এরকমভাবে যখন দেখবে যে বাক্যের শুরুতে শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে আর শূন্যস্থানের পরে আইনজি যুক্ত ভার্ব আছে, তাহলে সহজে বুঝতে পারবে যে এখানে উড ইউ মাইন্ড হতে পারে। এরপর 5 নম্বর নিয়মটি লক্ষ্য করো, অ্যাজ ইফ অ্যাজ দো, এটার বাংলা অর্থ হচ্ছে যেন। তো এর এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট টেন্স হয়, এক অংশে পাস্ট টেন্স থাকলে অপর অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাড প্লাস ভার্ব 3 থাকে। তো এখানে তোমরা লক্ষ্য রাখবা যে যদি এই ভার্বগুলো থাকে, সাধারণত এই ভার্বগুলো থাকে, তাহলে বুঝতে পারো সহজে যে এখানে উড ইউ মাইন্ড এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হতে পারে। আর যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্বটা ওয়ার থাকবে, সাবজেক্ট যেটাই থাকুক বি ভার্ব থাকবে ওয়ার। তো এইগুলো দেখলে তুমি অর্থ না বুঝলেও বুঝতে পারো যে এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে। যেমন এখানে উদাহরণ যদি লক্ষ্য করো, হি প্রিটেন্ডস, এখানে এই প্রিটেন্ড শব্দটা আছে, তার মানে আমরা বুঝতে পারি যে এখানে শূন্যস্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হতে পারে। তারপর লক্ষ্য করো যে এখানে প্রিটেন্ডস এক অংশে প্রেজেন্ট টেন্স,
পরের অংশে আছে নিউ মানে পাস্ট টেন্স। তো এইটা দেখেও তুমি বুঝতে পারো যে এক অংশে প্রেজেন্ট আর এক অংশে পাস্ট থাকলে সেখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হতে পারে। এরপর লক্ষ্য করো হি অ্যাক্টেড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এই বাক্যটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এক অংশে আছে অ্যাক্টেড, অপর অংশে আছে হ্যাড প্লাস ভার্ব 3 মানে পাস্ট পারফেক্ট, মানে এক অংশে পাস্ট আর এক অংশে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমরা মাঝখানে শূন্যস্থানে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যে কোনো একটা ব্যবহার করতে পারি। আর অর্থ যদি লক্ষ্য করো হি অ্যাক্টেড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে ভান করেছিল যেন সে সব কিছু জানত। এবার লক্ষ্য করো 3 নম্বর উদাহরণটি, শি স্পিক্স শি ওয়ার এ ম্যাড। এইখানে লক্ষ্য করো যে ওয়ার আছে, যদিও সাবজেক্ট এখানে শি কিন্তু আমাদের ভার্ব আছে ওয়ার। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে অর্থ না জানলেও তুমি বুঝতে পারো যে এখানে হয় অ্যাজ ইফ হবে না হয় অ্যাজ দো হবে। তো লক্ষ্য করো শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বলল যেন সে পাগল। তারপর লক্ষ্য করো রুল 6 হ্যাড বেটার, কোনো কিছু করা ভালো এরকম অর্থে হ্যাড বেটার হয়। উদাহরণটি লক্ষ্য করো ইউ আর লুকিং সো টায়ার্ড, তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর আ হোয়াইল, একটুখানি তুমি বিশ্রাম নিলে ভালো হবে। এরপর লক্ষ্য করো 7 নম্বর নিয়মটি, হোয়াট ইফ, কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে অথবা কারোর মতামত জানতে হোয়াট ইফ হয়। উদাহরণস্বরূপ দেখো উই উইল স্টার্ট ফর দ্য এয়ারপোর্ট আর্লি, আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। হোয়াট ইফ দেয়ার ইজ হেভি ট্রাফিক জ্যাম, যদি অনেক ট্রাফিক জ্যাম থাকে তাহলে কি হবে, মানে এই যে একটা ভয় প্রকাশ পাচ্ছে যে রাস্তায় যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে কি হবে, এই ভয়টা প্রকাশ করানোর জন্য এইখানে আমরা হোয়াট ইফ ব্যবহার করলাম। তো এখানে সহজে মনে রাখবে যে যে বাক্যে হোয়াট ইফ হবে সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে তুমি অর্থ না বুঝলেও হোয়াট ইফ ব্যবহার করে দিতে পারবে। এরপর দেখো আরও একটি উদাহরণ, রাজু বলল যে মম ইউ হ্যাভ ইনভাইটেড অল অফ আওয়ার রিলেটিভস অ্যাট দ্য পার্টি, হোয়াট ইফ আই ইনভাইট রহিম। খেয়াল করো যে রাজু তার মাকে বলতেছে যে মা তুমি সমস্ত আত্মীয়দেরকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছ, যদি আমি রহিমকে আমন্ত্রণ করি তাহলে কেমন হয়। মতামত জিজ্ঞাসার জন্য এখানে আমরা হোয়াট ইফ ব্যবহার করলাম। এরপর লক্ষ্য করো 10 নম্বর নিয়মটি, উড রাদার, কোনো দুইটি কঠিন কাজের মধ্যে যেটি বেশি পছন্দনীয় সেটি বোঝাতে উড রাদার হয়। উদাহরণস্বরূপ দেখো আই উড রাদার ডাই দ্যান বেগ, এখানে একটা কাজ হচ্ছে মারা যাওয়া, আরেকটা কাজ হচ্ছে ভিক্ষা করা। তো আমি পছন্দ করলাম মারা যাওয়াটা, দুইটা কাজের মধ্য থেকে, দুইটা কঠিন কাজের মধ্য থেকে আমি পছন্দ করলাম মারা যাওয়া অর্থাৎ ডাই। তো এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব উড রাদার, যে আই উড রাদার ডাই দ্যান বেগ, আমি বরং মারা যাব তবুও ভিক্ষা করব না। এই ক্ষেত্রে তুমি অর্থ না বুঝলেও সঠিকভাবে ব্যবহার করতে পারবে। সেটা কিভাবে, এইখানে লক্ষ্য করো যে দুইটা কাজের মাঝে দেন থাকবে, দুইটা কাজের মাঝে দেন থাকবে আর শূন্যস্থানটা থাকবে সাবজেক্টের পরে। শূন্যস্থানটা লক্ষ্য রাখবে যে সাবজেক্টের পরে শূন্যস্থান থাকবে আর বাক্যের মাঝখানে দেন থাকবে, তখন তুমি শূন্যস্থানে উড রাদার ব্যবহার করে দিতে পারবে বক্স থেকে। এরপর 11 নম্বর নিয়মটি লক্ষ্য করো, নো সুনার হ্যাড, যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, কোনো একটা কাজ হতে না হতেই আরেকটি কাজ হওয়া বোঝাতে নো সুনার হ্যাড হয়। এক্ষেত্রে লক্ষ্য রাখবে যদি অর্থ বুঝতে না পারো সেক্ষেত্রে লক্ষ্য রাখবে দুইটা বাক্যের মাঝে দেন হবে, তবে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে। যেমন এখানে উদাহরণটি দেখো নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি ক্রাইড আউট, সে সংবাদটা শুনতে না শুনতেই কেঁদে উঠল। তাহলে এইখানে লক্ষ্য করো শূন্যস্থানের এখানে লক্ষ্য করো যে বাক্যের একেবারে শুরুতে শূন্যস্থানটি আছে, তারপর এখানে মাঝখানে
দেন আছে, তাইলে তুমি অর্থ না বুঝলেও এখানে নো সুনার হ্যাড ব্যবহার করে দিতে পারতেছো। এই রকম প্যাটার্নে যখন দেখবে তখন তুমি নো সুনার হ্যাড ব্যবহার করে দিবে বক্স থেকে। আর যদি বাক্যের মাঝখানে দেন থাকে কিন্তু সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে তাহলে সেখানে তুমি উড রাদার ব্যবহার করবে। এরপর 12 নম্বর নিয়মটি লক্ষ্য করো। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র বা যত শীঘ্রই সম্ভব। কোনো একটি কাজ হওয়ার পরপরই আরেকটি কাজ হওয়া বোঝাতে অ্যাজ সুন অ্যাজ হয়। এই ক্ষেত্রে সাধারণত দুইটা বাক্য বা বাক্যাংশ থাকে, তবে দুইটা কথার মাঝে কমা থাকে। মানে একটু আগে আমরা যে নো সুনার হ্যাডের বাক্যগুলো দেখলাম সেরকমই থাকবে, তবে নো সুনার হ্যাডের দেন থাকে আর অ্যাজ সুন অ্যাজ যখন হবে তখন কমা থাকবে। এরকমভাবে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকতে পারে, তারপর দুইটা বাক্য বা বাক্যাংশ কমা দ্বারা যুক্ত থাকবে। তখন তুমি অর্থ না বুঝলেও অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে দিতে পারো। তাহলে এখানে লক্ষ্য করো উদাহরণটা, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টারড ইনটু দ্য ক্লাস, যেই মাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, দ্য স্টুডেন্টস বিকেম কোয়াইট, ছাত্রছাত্রীরা নীরব হয়ে গেল। এবার 13 নম্বর নিয়মটি লক্ষ্য করো। ইটস টাইম, ইট ইজ হাই টাইম, এর বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। এখনই উপযুক্ত সময় অর্থে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হয়। এই ক্ষেত্রে তুমি যদি অর্থ না বুঝো তখন লক্ষ্য রাখবে যে শূন্যস্থানের পরে পাস্ট টেন্স অথবা ইনফিনিটিভ থাকবে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান থাকবে। যেমন লক্ষ্য করো, ইট ইজ টাইম উই স্টপড করাপশন, এখনই উপযুক্ত সময় আমাদের দুর্নীতি দমনের। তো এখানে লক্ষ্য করো পাস্ট টেন্স আছে। লক্ষ্য রাখবে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট টেন্স থাকবে, আর সাবজেক্ট যদি না থাকে তাহলে ইনফিনিটিভ থাকবে। তো এই পাস্ট টেন্স আর ইনফিনিটিভ দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে হয় ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হতে পারে। অর্থ না বুঝলেও তোমরা ব্যবহার করে দিতে পারবে। তারপর লক্ষ্য করো 14 নম্বর নিয়মটি, দেয়ার, কোনো কিছুর উপস্থিতি বোঝাতে দেয়ার হয়। সাবজেক্ট আকারে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে আর সেখানে কোনো কিছুর উপস্থিতি বোঝানোর জন্যে আমরা দেয়ারটি ব্যবহার করব। যেমন লক্ষ্য করো, দেয়ার ওয়াজ আ ওয়াইজ কিং নেম সলোমন, সলোমন নামের এক রাজা ছিল, জ্ঞানী রাজা ছিল। তো এইখানে সলোমনের উপস্থিতি বোঝানোর জন্যে দেয়ার ব্যবহার করা হলো। এরপর দেখো, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, আমার পড়ার ঘরের সামনে একটা ফুলের বাগান আছে। তো ফুলের বাগানের উপস্থিতি বোঝানোর জন্য আমরা সাবজেক্ট আকারে দেয়ার ব্যবহার করলাম। তো এরকমভাবে কোনো কিছুর উপস্থিতি বোঝানোর জন্য দেয়ার ব্যবহার করবে। এরপর লক্ষ্য করে 15 নম্বরটি, ইট, বাক্যের সাবজেক্টকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে ইট ব্যবহার হয়, মানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করি। ইট ইজ আ নাইস প্লেস, মিনিং দ্য প্লেস ইজ নাইস। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে ইট এবং দেয়ার যেটাতে ব্যবহার হবে বাক্যগুলো একই রকম, বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে। তো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে কোনো কিছুর উপস্থিতি বুঝাইলে তখন আমরা দেয়ারটা ব্যবহার করব। এরপর 16 নম্বরটি লক্ষ্য করো, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, কারো আচরণ কেমন, কারো কথাবার্তা কেমন, মনের অবস্থা কেমন, কাল্পনিক কোনো কিছু জিজ্ঞাসা করতে বা অলৌকিক কোনো কিছু দেখতে কেমন ইত্যাদি প্রশ্ন করতে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক ব্যবহার করা হয়। আর এই ক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবে, অর্থ না বুঝলেও বুঝতে পারবে যে দুইটা শূন্যস্থান আছে, তার মানে হোয়াট ডাজ লুক লাইক হবে। বক্স থেকে সঠিকটা তোমরা সঠিক জায়গায় বসিয়ে দিতে পারবে। তো লক্ষ্য করো এখানে আমি যে উদাহরণটা দিয়েছি, হোয়াট ডাজ অ্যান অ্যাঞ্জেল লুক লাইক, যে একটা ফেরেশতা দেখতে কেমন। এই যে অলৌকিক কোনো কিছু জিজ্ঞাসাবাদে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে পারি অথবা হোয়াটস লাইক দিতে পারি। এরপর 17 নম্বরটি দেখো, লেস্ট মানে পরে, একটা কাজ না করলে অন্য আরেকটা কাজ ঘটতে পারে এরকম বোঝাতে লেস্ট ব্যবহার করা হয়। এক্ষেত্রে লক্ষ্য রাখবে শূন্যস্থানের পরে শুড অথবা মাইট যুক্ত স্টেটমেন্ট থাকবে। অর্থ না বুঝলেও তখন তুমি লেস্ট ব্যবহার করে দিতে পারবে। যখন দেখবে যে শূন্যস্থানের পরে শুড অথবা মাইট আছে তখন তুমি শূন্যস্থানে অর্থ না বুঝলেও লেস্ট ব্যবহার করে দিতে পারো।
তো উদাহরণটি দেখো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, তারপরে আছে ইউ শুড মিস দ্য বাস, তুমি বাস মিস করে ফেলবে। মানে যদি তুমি দ্রুত না হাঁটো তাহলে তুমি বাস মিস করে ফেলবে। তো এরকম অর্থে আমরা লেস্ট ব্যবহার করেছি, যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, দ্রুত হাঁটো নয়তো তুমি বাস মিস করে ফেলবে। এবার দেখো 18 নম্বরটি, ইন কেস অথবা ইফ, যদি। আনলেস মানে হচ্ছে যদি না। এক্ষেত্রে লক্ষ্য রাখবে এক অংশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশে শ্যাল অথবা উইল থাকবে, মানে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে। আর এক অংশে যদি পাস্ট থাকে তাহলে অপর অংশে উড অথবা কুড থাকবে। এক অংশে হ্যাড থাকলে অপর অংশে উড হ্যাভ অথবা কুড হ্যাভ থাকবে। কুড হ্যাভ তারপরে ভার্ব 3 ব্যবহার করা হবে। তো উদাহরণটি লক্ষ্য করো, ইউ ওয়ার্ক হার্ড, এখানে ওয়ার্ক আছে প্রেজেন্ট টেন্স আর এখানে পরের অংশে উইল আছে, তার মানে আমরা এই শূন্যস্থানে ইফ ব্যবহার করব, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস, তুমি পাস করবে। আবার দেখো এখানে হেল্পড আছে পাস্ট টেন্স আর এখানে কুড নট আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারি হয় ইফ না হয় আনলেস হবে। তো এখানে যদি আমরা প্রশ্নটি পড়ি যে হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল, আই কুড নট ডু দ্য টাস্ক, আমি টাস্কটা করতে পারতাম না, কাজটা করতে পারতাম না, তাহলে আমি এখানে আনলেস দিব, কারণ অর্থটা এরকম হয় যে আনলেস হি হেল্পড মি, যদি না সে আমাকে সাহায্য করত, আই কুড নট ডু দ্য টাস্ক, আমি কাজটি করতে পারতাম না। এরপর 19 নম্বরটি লক্ষ্য করো, ওয়াজ বর্ন, কারো জন্মগ্রহণ করা বোঝাতে ওয়াজ বর্ন হয়। এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে যে সাল দেওয়া থাকবে অথবা স্থানের নাম দেওয়া থাকবে, যে স্থানে জন্মগ্রহণ করেছে, তুমি অর্থ বুঝতে না পারলেও সেখানে ওয়াজ বর্ন ব্যবহার করে দিতে পারবে। যেমন দেখো, নজরুল ওয়াজ বর্ন ইন 1899, নজরুল জন্মগ্রহণ করেছিল 1899 সালে। এরপর লক্ষ্য করো 20 নম্বর, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। নেইদার নর মানে হচ্ছে এটাও নয় ওটাও নয়। এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে যদি তোমার এক অংশে শূন্যস্থানে নেইদার থাকে, যদি তোমার এক অংশে নেইদার থাকে পরে শূন্যস্থান, তাহলে নর ব্যবহার করে দিবে। আর যদি নর থাকে তারপরে আগে শূন্যস্থান যদি থাকে তাহলে নেইদার ব্যবহার করে দিবে। তারপর দেখো আইদার অর, হয় এটা না হয় ওটা। নট অনলি বাট অলসো, শুধু এটা নয় ওটাও। বোথ অ্যান্ড, উভয়ই। অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত। অ্যাজ ফর অ্যাজ, যত দূর। অ্যাজ মাচ অ্যাজ, যত বেশি। অ্যাজ লং অ্যাজ, যত দূর। হোয়াইল, যখনই। হোয়েনেভার, যখনই। সো দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যেটা বাংলা অর্থ হচ্ছে যাতে। বাট ফর, না হলে, কোনো একটা কাজ না হলে অন্য একটা কাজ হবে, এরকম না হলে অর্থে আমরা বাট ফর ব্যবহার করব। তো এবার চলো আমরা এই নিয়মগুলো করার পরে এখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব। তো লক্ষ্য করো এখানে প্রথমটি যেটি আছে, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খুঁজতেছে। ইউ লেফট দিস প্লেস, তোমার এই স্থানটা ত্যাগ করতে হবে, মানে এটা বাধ্যতামূলক। এখনই তোমার উপযুক্ত সময় এই স্থানটা ত্যাগ করার, তাহলে এখানে দিবে ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। তোমাদের নিয়মে বলেছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে পাস্ট টেন্স থাকবে। এখানে যেহেতু পাস্ট টেন্স আছে লেফট, তার মানে আমরা বুঝতে পারি এখানে শূন্যস্থানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হতে পারে। তাহলে লক্ষ্য করো আমাদের 1 নম্বরের উত্তরটা হবে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইউ লেফট দিস প্লেস, তোমার এই স্থানটা ত্যাগ করার। এরপর দেখো 2 নম্বরটি, ইটস রেইনিং হ্যাভিলি, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ক্লোজিং দ্য উইন্ডো, তো এইখানে তোমাদের বলেছিলাম যে উড ইউ মাইন্ড, মানে তুমি কি মাইন্ড করবে, তুমি কি মাইন্ড করবে, এরকম অর্থ প্রকাশ করতে উড ইউ মাইন্ড হয়। আর যদি তুমি অর্থ বুঝতে না পারো তাহলে খেয়াল রাখবে যে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, শূন্যস্থানের পরে আইনজিযুক্ত ভার্ব থাকবে। তাহলে এইখানে আমরা বি নাম্বারে উড ইউ মাইন্ড ব্যবহার করব, যে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করলে তুমি কি মাইন্ড করবে। এবার লক্ষ্য করো সি নাম্বারটি, এখানে আছে যে রিফাত অফেন বিহেভস, লক্ষ্য করো এখানে বিহেভস আছে। বিহেভস থাকলে তখন আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব।
তো এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ ব্যবহার করব। তাছাড়া তোমাদেরকে আরও বলেছিলাম যে যদি সাবজেক্ট যাই থাকুক অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্যে বিভার্ব হয় ওয়ার। এখানে যেহেতু হির পরে ওয়ার হয়েছে, আমরা জানি যে হির পরে কখনো ওয়ার হয় না, তো এখানে যেহেতু ওয়ার ব্যবহার করা হয়েছে তার মানে আমরা এইখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব। তাইলে এখানে আমাদের সি নাম্বার উত্তরটা হচ্ছে অ্যাজ ইফ। রিফাত অফেন বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ প্রিন্স। রিফাত সবসময় এমনভাবে আচরণ করে যেন সে প্রিন্স। তারপর দেখো ডি নাম্বারটি, এখানে বলছে হুমায়ুন আহমেদ ওয়াজ আ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। হি অন 13 নভেম্বর 1948। তোমাদের বলেছিলাম যে সাল দেওয়া থাকবে, যেখানে ওয়াজ বর্ন হবে, মানে জন্মগ্রহণ করা বুঝাইছে এখানে হুমায়ুন আহমেদের, তাই আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব, যে হি ওয়াজ বর্ন অন 13 নভেম্বর 1948। তারপরে ই নাম্বারটি লক্ষ্য করো, বলছে যে ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। বাক্যটা লক্ষ্য করো, ওয়ার্ক হার্ড এখানে প্রেজেন্ট টেন্স আছে, তারপরে এখানে উইল আছে, তার মানে ইফ অথবা আনলেস হবে। তো এখানে আমাদের আনলেস আছে, আনলেসটা হবে উত্তর, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না। তারপরে লক্ষ্য করো এফ নাম্বারটি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের মাঝে দেন আছে। তো আমরা নিয়মে পড়েছিলাম যে দেনযুক্ত বাক্যের সাবজেক্টের পরে শূন্যস্থান থাকলে সেখানে উড রাদার হবে। তো এখানে আমরা উড রাদার দিব, যে আই উড রাদার রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। আমি বরং আমার জব ছেড়ে দিব, তবুও অবিচার সহ্য করব না। তারপর জি নাম্বারটি লক্ষ্য করো, যে দুইটা শূন্যস্থান আছে, তাহলে আমরা এখান থেকে এই যে দুইটা হোয়াট ডাজ লুক লাইক, দুইটা অংশযুক্ত যে উত্তরটা আছে সেটা আমরা বসাবো, যে হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইট দেখতে কেমন। তারপরে এইচ নাম্বারটি দেখো, এখানে উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানিয়েছিলাম, অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যেইমাত্র ঘটনাটা ঘটেছিল। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেইমাত্র, ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা পুলিশকে জানিয়েছিলাম। এবার দেখো আই নাম্বারটি, খেয়াল করো আই নাম্বারটি, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের সমাজটা খারাপ লোকে ভরপুর হয়ে গেছে। উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, আমাদের তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। তারপরে যে নাম্বারটি লক্ষ্য করো, এইখানে আমরা দেখতে পাচ্ছি ইজ এ হিউম্যান ক্রাই অন দ্য রোড, রাস্তায় শোরগোল হচ্ছে, শোরগোলের একটা উপস্থিতি বোঝাচ্ছে, সেজন্য আমরা সাবজেক্ট আকারে দেয়ার ব্যবহার করব, যে দেয়ার ইজ এ হিউম্যান ক্রাই অন দ্য রোড, রোডে শোরগোল হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।